কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি ঘটবে। ওকে গুড। ন্যূনতম বিচ্যুতি ঘটলে ন্যূনতম বিচ্যুতি হলে কি হয়? আয়ন আর I2 সমান হয়। তাহলে ডেল ইকুয়াল টু আমরা কি জানি? আয়ন প্লাস I2 মাইনাস এ। তাহলে যখন ন্যূনতম বিচ্যুতি ডেল ডেল এম হবে তখন আয়ন আর I2 সমান সমান হবে। তাহলে সমান সমান হলে 2 আয়ন মাইনাস এ, আয়নের মানটা বের করতে বসে। তাহলে অতএব আয়ন ইকুয়াল টু এ প্লাস ডেল এম, এ এই পাশে আসলো, এ প্লাস ডেল এম বাই 2। তাহলে এ হচ্ছে 60 ডিগ্রি, ডেল এম এর মান 37.418 ডিভাইডেড বাই 2। তাহলে 60 ডিগ্রি প্লাস 37.418 ভাগ 2, 43.709 ডিগ্রি। এই যে এই কোণে যদি প্রথম তলে আপতিত হয় তখনই ন্যূনতম বিচ্যুতি ঘটবে। ঠিক আছে? এই কোণে যদি আপতিত হয় তখনও ন্যূনতম বিচ্যুতি ঘটবে। বোঝা গেছে? ওকে, এইবার দেখো মজার ব্যাপার হচ্ছে এত কাঠখড় পুরানো লাগে না রে ভাই, এত কষ্ট করা লাগে না, ন্যূনতম বিচ্যুতির জন্য দেখো, ন্যূনতম বিচ্যুতির জন্য আয়ন I2 সমান I2। তাহলে ডেল এম হচ্ছে আয়ন প্লাস I2, তো ওটাও আয়ন মাইনাস এ। তাহলে 2 আয়ন, এটা ইকুয়াল টু এ প্লাস ডেল এম। তাহলে অতএব আয়ন মানে এ প্লাস ডেল এম বাই 2, এ প্লাস ডেল এম বাই 2। তাহলে আয়ন কত? এ প্লাস ডেল এম বাই 2। ভালো করে শোনো, আয়ন কত? অর আয়ন কত হবে? এ প্লাস ডেল এম বাই 2। কখন? ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, ন্যূনতম বিচ্যুতিতে আয়ন হচ্ছে এ প্লাস ডেল এম বাই 2। তো ভাই মিউ ইকুয়াল টু কি? মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন না? বুঝছো? ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আয়ন এটা বের করলেই তো হয়। তাহলে মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন। আরন মানেই তো এ বাই 2, আরন মানেই এ বাই 2, আর এই আয়ন মানেই এটা। দেখো সূত্র তো তাই হচ্ছে, মিউ সাইন এ বাই 2, আর আয়ন মানেই তো এটা সাইন আয়ন। এই আয়নের মানটাই তো বের করতে বসে, অর্থাৎ এটাই তো আমার বের করতে বসে। আমার কিন্তু ডেলেম বের করার দরকার ছিল না, আমার দেখো ডেলেম বের করার দরকারই ছিল না। এখান থেকে এই যে আয়ন ইকুয়াল টু, তাহলে মিউ ইন্টু সাইন, মিউ হচ্ছে 1.382 সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে আসো সাইন 30 গুণ 1.382 সাইন ইনভার্স অ্যান্সার 43 এই যে অতএব আয়ন ইকুয়াল টু 43.709 ডিগ্রি। ঠিক আছে? যেহেতু আয়ন চাইছে, ওকে, আমার এই ডেল বের করে ডেল এম বের করে দেন করার দরকার ছিল না। কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? গুড, বুঝতে পারলে ভেরি গুড, সহজ। ওকে, এবার আসো 8 নম্বর কি লেখা আছে দেখো। 8 নম্বর প্রশ্নে কি লেখা আছে? পড়ো 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 পড়ো, এটা সহজ, খুবই খুবই সহজ। এবার প্রিজমের সাথে একটু সংকট কোণের মশলা মিশানো হয়েছে, প্রিজমের সাথে সংকট কোণের মশলা মিশানো হয়েছে। ঠিক আছে? সংকট কোণের সূত্র যদি জানা থাকে, বা সূত্র না জানলেও কোনো সমস্যা নেই, স্নেলের সূত্র জানা থাকলেই হবে। যখন কোনো সূত্র টুত্র ভুলে যাবে স্নেলের সূত্র মনে করবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। ম্যাথ করার জন্য বস সূত্র হচ্ছে স্নেলের সূত্রটা। বলছে একটি প্রিজমের প্রতিসারাঙ্ক হচ্ছে √2। ভালো কথা, প্রিজম কোণ এর মান 60 ডিগ্রি, প্রথম তলে আলোকরশ্মি কত কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে? প্রথম তলে আলোকরশ্মি কত কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে? প্রিজম কোণ এ 60 ডিগ্রি। শোনো, আলোকরশ্মি আপতিত হলো প্রথম তলে, আপতিত হয়ে
এই যেটা অভিলম্ব, এই যেটা অভিলম্ব, তাহলে অভিলম্বের দিকে বেঁকে যাবে, গিয়ে এই তলে এই যে আবার একটা অভিলম্ব, এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকাতে যাচ্ছে, ঘন থেকে হালকা, তাহলে কি হবে অভিলম্ব, এই যে অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কিন্তু এবার দূরে সরে এভাবে যাবে না, কেন? পড়ো, লাস্টে পড়ো। প্রথম তলে কত কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে, অর্থাৎ নির্গত হওয়ার সময় এইভাবে নির্গত হবে, এইভাবে নির্গত হবে, এই বুঝতে পারছো? দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে। এই কোণ আয়ন, এই আয়নের মানটাই চাইছে। এই কোণটা R1, এই কোণটা R2, এই কোণটা কত? I2, কত সেটা? 90 ডিগ্রি। এই কোণটা I2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বলো তো R2 প্রিজম মাধ্যমে সংকট কোণ না? এই দেখো R2 সেটা কি প্রিজম মাধ্যমে সংকট কোণ না? বিভেদ তল ঘেঁষে চলে যাবে, যে কোণে আপতিত হলে, ঘন থেকে হালকাতে যাওয়ার সময় যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তাহলে R2টা সংকট কোণ। মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ কত? মিউ হচ্ছে √2। তাহলে R2 কত হবে জানো? R2 কত হবে? R2 হবে সাইন ইনভার্স 1/μ, সাইন ইনভার্স 1/√2 R2 হবে, সাইন ইনভার্স 1/μ, সাইন ইনভার্স 1/√2, এটা হবে R2। ঠিক আছে, বুঝছো? দেখো দ্বিতীয় তলে, দ্বিতীয় তলে, দ্বিতীয় তলে এখানে আমরা স্নেলের সূত্র খাটাবো। তাহলে সাইন R2 ইন্টু মিউ মানে √2 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ইন্টু বাইরে শূন্য মাধ্যম 1। তাহলে এখান থেকে R2, এখান থেকে R2 সাইন ইনভার্স 1/√2 45 ডিগ্রি, 45 ডিগ্রি। R2 এর মান 45, আমাদের চাইছে আয়নের মান। আস্তে আস্তে পিছনের দিকে আগাবা মান। R2 এর মান পেয়ে গেছো, R1 এর মানও জানো, কেমনে? ওই যে এর মান জানা আছে। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2। এবার আস্তে আস্তে পিছনের দিকে সরবো আমরা। A এর মান 60 ডিগ্রি, R1 এর মান চাই, R2 এর মান 45 ডিগ্রি। তাহলে অতএব R1 হচ্ছে 60 মাইনাস অ্যান্সার 15 ডিগ্রি, R1 এর মান 15। আমাদের চাইছে কি প্রথম তলে কত কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে। তাহলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হওয়ার জন্য R2 এর মান সংকট কোণ 45 ডিগ্রি। R2 এর মানটা বের করলাম। R2 এর মান জানা থাকলে A থেকে R2 বাদ দিলে R1 পাবো। R1 যদি পেয়ে যায় আবার স্নেলের সূত্র খাটাইলে আয়ন পেয়ে যাব। এবার দ্বিতীয় তলে, দ্বিতীয় তলে, তাহলে দ্বিতীয় তলে বাইরে 1 সাইন I1, প্রিজমের প্রতিসারাঙ্ক মাধ্যম 2 গুণ সাইন R2, নাও মান বসাও। তাহলে সাইন I1 √2 ইন্টু সাইন, সরি R2 না, সরি 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 R1, সাইন R1 এর মান 15। তাহলে অতএব I1 √2 গুণ সাইন 15 সাইন ইনভার্স অ্যান্সার 21.47 ডিগ্রি। তাহলে প্রথম তলে আলোক রশ্মি যদি এই কোণে আপতিত হয় তাহলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে, দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হবে। আগের ম্যাথে R1 ইকুয়াল টু A/2 কেমনে? হে রে খোদা, এই ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য A ইকুয়াল টু R1 প্লাস R2। আর যখন ন্যূনতম বিচ্যুতি হবে তখন R1 আর R2 সমান না? মুখস্থ করো, সূত্র পড়ে না কিছু না। R1 প্লাস R1, R2 এর জায়গায় R1, A, তাহলে A ইকুয়াল টু 2 R1, অতএব R1 ইকুয়াল টু A/2। বুঝনি? ন্যূনতম বিচ্যুতি হলে সূত্রগুলা পড়ো ভাই, সূত্র মুখস্থ করো। তোমাদের এত খারাপ অভ্যাস হয়ে গেছে, তোমরা এখন মানে কিছুই পড়তে চাও না। ঠিক আছে, এইবার আসো, দেখো কেবল একটা ম্যাথ করলাম না, এই যে ম্যাথটা করলাম এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিছু একটু কনসেপ্ট বুঝবো। আলোকরশ্মি, আলোকরশ্মি এই তলে আপতিত হলেই এই তল থেকে নির্গত যে হতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আলোকরশ্মি যদি এই তলে আপতিত হয়, আপতিত হলেই ওই তল থেকে নির্গত হতে পারবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেমন আগের ম্যাথটাতে, আগের যে ম্যাথটা, এই ম্যাথে আমি আরও একটা ম্যাথ করব।
ঠিক আছে, এই যে ম্যাথটা, এই ম্যাথে এখানে তুমি আর একটা ম্যাথ করে দিবা, আর একটা ম্যাথ এখানে করে দিবা। সেটা হচ্ছে প্রথম তলে দাঁড়াও একটু ভেবে নি, হ্যাঁ, প্রথম তলে আলো 18 ডিগ্রি কোণে আপতিত হলে, 18 ডিগ্রি কোণে আপতিত হলে দ্বিতীয় তল ঘেঁষে নির্গত হতে পারবে কি? দ্বিতীয় তল থেকে নির্গত হতে পারবে কি? নির্গত হতে পারবে কি বলো দেখি। এই ম্যাথটা আগে করো, এই ম্যাথটা করো, তারপর কনসেপ্ট আমরা বুঝবো। বলো তো পারবে কিনা। আলোকরশ্মি দ্বিতীয় তল হতে একেবারে তল ঘেঁষে নির্গত হয়েছে, যখন প্রথম তলে আলোকরশ্মির আপতন কোণ ছিল হচ্ছে 21.47, এর চেয়ে যদি কম মানের কোণে আপতিত হয় তাহলে সেই রশ্মি দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে না। কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। দ্বিতীয় তল হতে বের হইতে পারবে না, দ্বিতীয় তল হতে নির্গত হইতে পারবে না। তাহলে কি হয়ে যাবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ভাই সত্যি কথা, করে দেখি, আসো করে দেখি কত ডিগ্রি। 18 ডিগ্রি কোণে আপতিত হলে, তাহলে এই ম্যাথটাই আমরা করে দেখব, দেখি নির্গত হতে পারে কিনা। 18 ডিগ্রি কোণে আপতিত হলে প্রিজমের প্রতিসারাঙ্ক √2, আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হয়ে দেখি নির্গত হতে পারে কিনা। এটা I1 18 ডিগ্রি, এটা R1, এটা R2, এ ছিল 60 ডিগ্রি। তাহলে এবার আসো, এবার এদিক দিয়ে ওই দিকে যাব, I2টা বের করব। তাহলে প্রথম তলে 1 × sin 18 ইকুয়াল টু মাধ্যমের প্রতিসারাঙ্ক √2, এস্টেলের সূত্র খাটাচ্ছি। এই তলে এই মাধ্যম শূন্য মাধ্যম 1, এই মাধ্যমে কোণ sin 18, প্রিজম মাধ্যমের প্রতিসারাঙ্ক √2 গুণ sin R1। আসো R1 বের করি। তাহলে R1 হচ্ছে sin 18 ভাগ √2, সাইন ইনভার্স অ্যান্সার 12.6214 বা 62 এত ডিগ্রি। এটা হচ্ছে R1। এবার এর মান জানা আছে, তাহলে R2টা আমি পাবো। R2 হবে A মাইনাস R1, 60 ডিগ্রি মাইনাস 12.621, তাহলে 60 মাইনাস অ্যান্সার 47.37 ডিগ্রি, দ্যাট ইজ R2। এবার R2 পেয়ে গেছি, তাহলে এখান থেকে আসো, এখান থেকে বের করি, আসো I2টা বের করি, দেখি I2 কত হয়। তাহলে √2 ইন্টু দ্বিতীয় তলে √2 ইন্টু সাইন R2 সমান সমান শূন্য মাধ্যম 1 গুণ সাইন I2। আসো I2 বের করি। √2 সাইন 47.37 ডিগ্রি সাইন I2, সাইন অ্যান্সার গুণ √2। এবার সাইন ইনভার্স, দেখো সাইন I2 ইকুয়াল টু 1.04, তাহলে অতএব I2 ইকুয়াল টু হবে, I2 নির্ণয় করা যাবে? I2 অসম্ভব, I2 থাকবে না। I2 এর মানটা তাহলে কি হইলো বলো? I2 এর মান আমি পাচ্ছি না, তাহলে ঘটনা কি হইলো বলো তো? এই তল থেকে আলোকরশ্মি আর নির্গত হইতে পারবে না, আলোকরশ্মি এই তল থেকে আর নির্গত হইতে পারবে না। তাহলে কি হবে? আলোকরশ্মিটার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আলোকরশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এইদিকে গমন করবে, আলোকরশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে। ঠিক আছে, এই জায়গাটাতে এভাবেও দেখানো যায় যে আমি যদি এই দ্বিতীয় তলের জন্য সংকট কোণ বের করতাম, ধরো সংকট কোণ, তো সংকট কোণ বের করলে
সংকট কোণ, তো সংকট কোণ R2, ঠিক আছে, সংকট কোণে আপতিত হবে, সংকট কোণ থেটা সি, দ্বিতীয় তলের সংকট কোণ। তাহলে সাইন ইনভার্স 1/√2 বা 1/μ, 1/μ, তাহলে সাইন ইনভার্স 1/√2, সাইন ইনভার্স 1/√2 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। এবার R2 এর মান কত? R2 এর মান 47.37, দেখো R2 এর মান 47.37, ঠিক আছে। তাহলে R2 এর মান থেটা সি থেকে বেশি, এই যে R2 এর মান এটা, যেটা দ্বিতীয় তলের ক্ষেত্রে যে সংকট কোণ তার চেয়ে বড় মানের কোণে আপতিত হয়েছে, তাহলে কি হবে? অতএব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, প্রতিফলন হবে। তাহলে দ্বিতীয় তল থেকে আলোক রশ্মি নির্গত হতে পারবে না, এই কারণে দেখো I2 এর মান আসে নাই। যখনই I2 ম্যাতিরোধ দেখাচ্ছে, সাইনের মান একের চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে বুঝবা প্রতিসরণ আর ঘটে নাই, আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আবার পূর্বের মাধ্যমে চলে গেছে, অর্থাৎ এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে। কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইবার আমি কি একটা কথা বলতে পারি যে কোন একটা প্রিজম, এই যে একটা প্রিজম, এই প্রিজমের প্রিজম কোণ এ, এই তলে আলোক রশ্মি আপতিত হলেই তা দ্বিতীয় তল হতে নির্গত যে হতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। বুঝলাম আমার কথা? আপতিত হলেই যে দ্বিতীয় তল হতে নির্গত হইতে পারবে, প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ। প্রথম তলে আপতিত হলেই যে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। একটু আগে আমি দেখালাম যে বিভেদ তল ঘষে গেছে হচ্ছে বিভেদ তল ঘেঁষে গেছে আয়নের মান 21.47 জন্য। এর চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হয় তাহলে নির্গত হবে, এর চেয়ে যদি কম মানের কোণে এই তলে আপতিত হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তার মানে আলোক রশ্মি যে কোনো কোণে আপতিত হলেই যে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। তাহলে দ্বিতীয় তলে ঘটনা কি ঘটতে পারে? দ্বিতীয় তলে আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পরে এই যে যাওয়ার পরে দ্বিতীয় তলে কি কি ঘটনা ঘটতে পারে? দ্বিতীয় তলে ঘটনা ঘটতে পারে, দ্বিতীয় তলে দেখো ঘটনা ঘটতে পারে আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে যেতে পারে, ঠিক আছে, আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে যেতে পারে, এই হচ্ছে একটা ঘটনা ঘটতে পারে, ঘটনা 1, ঠিক আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা হচ্ছে ঘটনা 2। আর এই তলে নির্গত হতে পারে, এই তল থেকে নির্গত হতে পারে, এটা হচ্ছে ঘটনা 3। এবার আমরা দেখতে চাই যে এই আয়ন, এই কোণের মান কেমন হলে কি ঘটনা ঘটবে। এই যে আয়ন কেমন হলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ আয়নের কেমন মানের জন্য এই তল থেকে আলোক রশ্মি নির্গত হতে পারবে। তাহলে আয়নের যে মানের জন্য রশ্মি নির্গত হতে পারবে সেটাকে বলা হবে আয়নের, অর্থাৎ প্রথম তলে আপতন কোণের সীমাস্থ মান। আমরা সেই সীমাস্থ মানটা নির্ণয় করব, ঠিক আছে, সীমাস্থ মানটা নির্ণয় করব। তাহলে আয়নের মান নির্ণয় করতে চাই যাতে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারে, ঠিক আছে, এটাই আমরা নির্ণয় করতে চাই, যাতে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারে। তো তখন সেই আয়নের যে মানটা, আয়নের যে মানটা সেটাকে বলা হবে আয়নের সীমাস্থ মান। তো এটাই আমরা একটু হিসাব নিকাশ করতে চাই। তো চলো লিখি। তো লিখো, প্রথম তলে আপতন কোণের দ্বিতীয় তল হতে নির্গত হওয়ার জন্য, দ্বিতীয় তল হতে আলো নির্গত হওয়ার শর্তে, প্রথম তলে আপতন কোণের সীমাস্থ মান,
ঠিক আছে, তাহলে প্রথম তল হতে নির্গত হতে পারবে এই শর্তে, প্রতিসারাঙ্ক মিউ। আলোক রশ্মি এসে আপতিত হলো, দেখো তাকাও, দ্বিতীয় তল হতে নির্গত হবে, নির্গত হলো, কিন্তু তল ঘেঁষে হলেও নির্গত হলো, কিন্তু আর নির্গত হতে পারলো না। তাহলে নির্গত হওয়ার শেষ লিমিট কোনটা? নির্গত হইছে, নির্গত, কিন্তু এরপরে আর নির্গত হইতে পারে নাই, তাহলে নির্গত হওয়ার শেষ লিমিট কোনটা? এইটা হচ্ছে শেষ লিমিট। মাথায় ঢুকছে? তাহলে আমরা দেখি নির্গত অ্যাটলিস্ট যেন নির্গত হইতে পারে, অ্যাটলিস্ট কোনো মতে যেন নির্গত হইতে পারে। তাহলে অ্যাটলিস্ট যেন কোনো মতে বিভেদ তল ঘেঁষে নির্গত হোক, তাহলে অ্যাটলিস্ট যেন বিভেদ তল ঘেঁষে নির্গত হইতে পারে। ঠিক আছে, অ্যাটলিস্ট যেন বিভেদ তল ঘেঁষে নির্গত হইতে পারে, বিভেদ তল ঘেঁষে নির্গত হতে পারে। ঠিক আছে, এই শর্তে দেখি, এই শর্তে অ্যাটলিস্ট যেন বিভেদ তল ঘেঁষে নির্গত হয়। তাহলে এটা I1, এটা R1 A, R2 I2 90 ডিগ্রি। ঠিক আছে, I2 90 ডিগ্রি। তাহলে আসো এখানে যদি স্নেলের সূত্র খাটাই, তাহলে সাইন R2 গুণ √2, √2 তো না, মিউ ইকুয়াল টু সাইন I2 মানে 90 ডিগ্রি দ্বিতীয় তলে। ঠিক আছে, তাহলে সাইন R2, সাইন 90 তো 1, তাহলে সাইন R2 মানে 1/μ। তাহলে ভাই সাইন R2 যদি 1/μ হয়, তাহলে এই R2টাই তো সংকট কোণ, তাই না? দেখো তো সংকট কোণের সূত্র না এটা। অতএব সাইন R2 মানে এই যে থিটা c 1/μ। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসো প্রথম তলে, আমার কিন্তু আয়নের সীমাস্থ মান নির্ণয় করতে হবে। প্রথম তলে বাইরে মাধ্যম, শূন্য মাধ্যম 1, সাইন I1, ভিতরে মাধ্যম, প্রতিসারক মাধ্যম মিউ, তাহলে মিউ ইন্টু সাইন R1। এবার দেখো একটু আগে যখন ম্যাথ করছি তখন যে কাজগুলোই করছি ওটাই আমি করতেছি। সাইন I1 মিউ ইন্টু সাইন R1 আছে না, এই যে সাইন R1 মানে A মাইনাস R2, তাই না? R1 ইকুয়াল টু A মাইনাস R2, A ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে R1 মানে A মাইনাস R2, বুঝলা? এবার আমি যদি আয়নের মান বের করতে চাই তাহলে সাইন ইনভার্স এটা, আমি যদি আয়নের মানটা বের করতে চাই তাহলে সাইন ইনভার্স এটা। এবার দেখো সাইন A মাইনাস R2, তো সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন A মাইনাস R2 মানেই দেখো R2 মানেই তো থিটা c, তাহলে থিটা c লিখলাম সংকট কোণ। তাহলে সাইন I1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন A মাইনাস B এর সূত্র, সাইন A কস B মাইনাস কস A সাইন B সূত্র। এখন তাকাও, সাইন থিটা c ইকুয়াল টু 1/μ, এই যে সাইন থিটা c ইকুয়াল টু 1/μ, তা কস থিটা c কত? তাহলে অতএব কস থিটা c রুট ওভার, জানি আমরা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা c, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা c মানে 1/μ স্কোয়ার, তাহলে নিচে মিউ স্কোয়ার, উপরে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, তার আবার নিচে আবার রুট করলে মিউ থাকলো, বুঝছো? তাহলে এটা হচ্ছে কস থিটা c। তাহলে আসো দেখি এখানে মান বসাই, তাহলে মিউ সাইন A কস থিটা c মানে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ মাইনাস কস A সাইন থিটা c মানে হচ্ছে 1/μ। এবার এই মিউ গুণ করে দাও, তাহলে মিউ কাটাকাটি, আবার মিউ এর সাথে গুণ করে দাও, মিউ কাটাকাটি, তাহলে পড়ে থাকবে মিউ কাটাকাটি, তাহলে সাইন A
রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান, তো সাজায় লিখি রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ, আর মিউ ইন্টু মিউ কাটাকাটি তাহলে মাইনাস কস এ। ঠিক আছে, তাহলে অতএব আই ওয়ান হবে সাইন ইনভার্স রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সীমাস্থ মানের সূত্র। এই দেখো হিসাব, জাস্ট লাইন বাই লাইন হিসাব, বুঝতে পারছো? জাস্ট লাইন বাই লাইন হিসাব করছি। আয়নের মান সাইন ইনভার্স, আয়ন লাগবে সাইন ইনভার্স এটা, সাইন ইনভার্স এটা। এখন এখানে মানটান সব বসাই দিবা, বসাই দিলে তুমি আয়নের সীমাস্থ মান পাবা, যাতে অ্যাটলিস্ট বিভেদ তল ঘেঁষে নির্গত হতে পারে। তাহলে এবার সবাই বোর্ডে তাকাও, এই কোণের জন্য বিভেদ তল ঘেঁষে নির্গত হবে। তাহলে এর চেয়ে যদি কম কোণে আপতিত হয়, এখানে কম কোণে আপতিত হয়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এখানে। আর যদি এর চেয়ে বেশি কোণে আপতিত হয়, তাহলে এইদিকে নির্গত হয়ে যাবে, তাহলে এইদিকে নির্গত হয়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে এটার জন্য বিভেদ তল ঘেঁষে নির্গত হবে, এটাই হচ্ছে সীমাস্থ মান, এটার জন্য বিভেদ তল ঘেঁষে যাবে। ঠিক আছে, এটার জন্যই বিভেদ তল ঘেঁষে নির্গত হবে। কথা কি বুঝছো? এর জন্য। আর এর চেয়ে যদি কম মানের কোণে আপতিত হয়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আর এর চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হয়, তাহলে দ্বিতীয় তলতল থেকে এভাবে নির্গত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু এভাবে লিখি। এই আলোক রশ্মি গিয়ে আপতিত হলো, এই যে এখান থেকে বিভেদ তল ঘেঁষে নির্গত হবে, বিভেদ তল ঘেঁষে নির্গত হবে। বিভেদ তল ঘেঁষে নির্গত হওয়ার জন্য আয়নের মান, বিভেদ তল ঘেঁষে নির্গত হওয়ার জন্য আয়নের মান, আয়ন ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ, তাই না? মাইনাস কস এ, এই যে এইটা বিভেদ তল ঘেঁষে যাবে। এবার আসো তোমার একটু বুঝাই, এর চেয়ে যদি কম মানের কোণে আপতিত হয়, তাহলে কি ঘটনা ঘটবে? যদি এর চেয়ে কম মানের কোণে আপতিত হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে সবাই একটু তাকাও, বোর্ডে তাকাও। দেখো এইটা তো R2, এই R2টাই কিন্তু সংকট কোণ, থিটা সি, এটা R1, এটা A, আর এইটা I2 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন শোনো, আয়নের মান যদি এর চেয়ে বেশি হয়, এই সীমাস্থ মানের চেয়ে যদি বেশি হয়, ঠিক আছে, এখানে লিখি আয়নের মান, এর মান এটা যদি এই যে সীমাস্থ মান থেকে বেশি হয়, সীমাস্থ মান যেটা বের করলাম, এই যে এটাই হচ্ছে সীমাস্থ মান, এর চেয়ে যদি বেশি হয়, তাকাও সবাই বোর্ডে তাকাও, আয়নের মান যদি বেশি হয় আগের চেয়ে, আরনের মানও বেশি হবে। তাহলে আয়ন যদি সীমাস্থ মান থেকে বেশি হয়, তাহলে অতএব আরনও বেশি হবে, আরন বেশি। R2 হচ্ছে, R2 মানে থিটা সি, R2 মানে থিটা সি, এই যে R2 মানে থিটা সি যেটা, ঠিক আছে, R2 মানে থিটা সি। তো R2 এটা হচ্ছে A মাইনাস R1, সবাই বোর্ডে তাকাও। এ তো ফিক্সড, এ ফিক্সড, আরনের মান যদি বেড়ে যায়, আরনের মান যদি বেড়ে যায়, আরন যত বাড়বে এ থেকে তত বেশি বিয়োগ, তাহলে অতএব R2 তত কম হবে, R2 কমে যাবে। কি বুঝছো? ক্লিয়ার? এই কোণের জন্য বিভেদ তল ঘেঁষে গেছে, তাই তো? যদি এর চেয়ে বেশি কোণে আপতিত হয়, তো যদি বেশি কোণ হয়, মানে মিউ ইকুয়াল টু কি, সাইন আই বাই সাইন আর। আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণও বাড়বে, তাহলে এই কোণটা বাড়লে এই কোণটা বাড়বে। আর যেহেতু এই কোণটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস, এ থেকে R1 মাইনাস, তাহলে R1 যদি বেশি বিয়োগ হয়ে যায়, তাহলে তো R2 এর ভাগে কম, R2 হবে কম, তাহলে R2 কমে যাবে। তাহলে দেখো এর জন্য কি হয়েছিল, এর জন্য R2 হয়েছিল থিটা সি, তখন সংকট কোণ ছিল, তাহলে সংকট কোণের চেয়ে কম মানের কোণ না, তাহলে R2 কমে যাবে, কার চেয়ে কমে যাবে, R2 এর মানটা কার চেয়ে কম হবে, সংকট কোণের চেয়ে কমে যাবে, সংকট কোণের চেয়ে কম হবে। বুঝছো? এবার বলো সংকট কোণের চেয়ে কম মানের কোণে আপতিত হলে কি ঘটনা ঘটে, কমেন্ট করো।
সংকট কোণের চেয়ে কম মানের কোণে আপতিত হলে কি ঘটনা ঘটবে? সংকট কোণের চেয়ে বেশি মানের কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। সংকট কোণের চেয়ে কম মানের কোণে আপতিত হলে কি হবে? সংকট কোণের মানের চেয়ে কম মানের কোণে আপতিত হলে তাহলে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে। তাহলে দ্বিতীয় তল হতে ভালোভাবে নির্গত হবে আর কি, ভালোভাবে নির্গত হবে, নির্গত হবে। বুঝলা? বুঝছো? এই যে ক্ষেত্র একটা। এইবার আসো আবার, ঠিক আছে, কেস 1, এই যে কেস 1। এবার আসো কেস 2। কেস 2 দেখি বলো। এবার আয়নের মানটা, এই যে আয়নের মানটা, এই যে সীমাস্থ মান যেটা বের করছো তার চেয়ে কম হবে। তাহলে সীমাস্থ মান থেকে যদি কম হয়, সীমাস্থ মান থেকে যদি কম হয় কি হবে বলো এবার? তাহলে যদি এর মানটা কম হয় তাহলে আর এর মানটাও কম হবে, তাহলে আর কম হবে। ওকে, ভালো কথা। আর যদি কম হয়, এ ইকুয়াল টু আর1 বা আর2 ইকুয়াল টু এ মাইনাস আর1 কম হলে আর2 বেড়ে যাবে, তাহলে আর2 বেশি হবে। আর2 বেশি হবে, কার চেয়ে বেশি হবে? সংকট কোণের চেয়ে। আগে কি ছিল? সীমাস্থ মানের জন্য আর2 কি ছিল? সংকট কোণ। সীমাস্থ মানের জন্য আর2 ছিল সংকট কোণ। তাহলে এবার আর2 এর মানটা সংকট কোণের চেয়েও বেশি হবে। আর সংকট কোণের চেয়ে বেশি মানের কোণে আপতিত হলে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে। বুঝতে পারছো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কি ক্লিয়ার? এই তো এটাই। তাহলে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে, দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে যদি এই কোণে অথবা অথবা এর চেয়ে যদি বেশি মানের কোণে আপতিত হয়। দেখো এই যে বেশি মানের কোণে আপতিত হলে এভাবে নির্গত হবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে যদি এই কোণে বা তার চেয়ে বেশি কোণে আপতিত হয়। এর চেয়ে কম কোণে আপতিত হলে, এর চেয়ে কম কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, নির্গত হতে পারবে না। তাহলে এর চেয়ে আয়ন বেশি হলে দ্বিতীয় তল হতে নির্গত হবে, দ্বিতীয় তল হতে নির্গত হবে। আর এর চেয়ে I2 কম হলে দ্বিতীয় তল হতে নির্গত হতে পারবে না। কথা বুঝছো? দেখো আমরা এতটা সূত্র তৈরি করছি ভাই, তোমার সূত্র মনে রাখার কোনো দরকার নেই। মজার ব্যাপার হচ্ছে তুমি সূত্র ছাড়াই ম্যাথ করে ফেলছিলা, সূত্র ছাড়াই ম্যাথ করে ফেলছিলা। এবার আসো, এখানে আসো, এই যে এই ম্যাথটাতে ফেরত আসো। এই ম্যাথটা, এই যে এই ম্যাথে তুমি এখানে আয়ন বের করছো না? এই দেখো আয়ন বের করার আর একটা মেথড দেখাই দিচ্ছি। I1 সাইন ইনভার্স মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কজ এ। তাহলে সাইন ইনভার্স রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, মিউ এর মান √2 স্কোয়ার মানে 2 মাইনাস 1 সাইন এ 60 ডিগ্রি মাইনাস কজ এ 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটার চাপ দাও। √2 মাইনাস 1 মানে 1, তাহলে সাইন 60 মাইনাস কস 60। এবার সাইন ইনভার্স অ্যান্সার 21.47 ডিগ্রি। হয়েছে? ঠিক আছে? এই যে এই কোণটা এই দেখো চলে আসছে। তো তুমি ভাই এভাবেই করো, কারণ তোমার এত বড় সূত্র মনে থাকবে না। ঠিক আছে? এত বড় বড় সূত্র মনে থাকবে, তুমি এভাবে ভেঙে ভেঙেই করিও। ক্লিয়ার? অ্যাডমিশনের সময় এইসব সূত্র মাথায় রাখিও। তাহলে এবার দেখো এই কোণে আপতিত হলে বিভেদ তল ঘেঁষে যাবে। তাকাও, আমি যা জিজ্ঞেস করতেছি উত্তর দিবা। এই তলে আপতিত হলে বিভেদ তল ঘষে যাবে। এর চেয়ে যদি বেশি কোণে আপতিত হয় তাহলে দ্বিতীয় তল হতে ভালোভাবে নির্গত হবে। এর চেয়ে যদি কম কোণে আপতিত হয় তাহলে নির্গত হতে পারবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এর চেয়ে কম কোণে, এইবার বলো এই কোণটা কত? 18। এই কোণটা কত? 18। এর চেয়ে কম 18, এর চেয়ে কম, তাহলে নির্গত হতে পারবে না। এবং দেখো তাই হয়েছে, পারে নাই, নির্গত হতে পারে নাই।
ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসো, আমরা আপতন কোণ আয়নের সীমাস্থ মান বের করছি। এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এ এর সীমাস্থ মান। ঠিক আছে, এ এর সীমাস্থ মান। দাদা আর কত পড়াবেন? কয়টা বাজে? আমার আবার ফার্স্ট ইয়ারে ক্লাস আছে। কি আজকে আর পড়াবো না? আজকে আর পড়াবো না? তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তোমরা করবা। হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে দ্বিতীয় তল হতে আলো নির্গত হতে পারবে এই শর্তে, আলো নির্গত হতে পারবে এই শর্তে প্রিজম কোণের সীমাস্থ মান, প্রিজম কোণের সীমাস্থ মান এটা নির্ণয় করবা। তা আমি বলে দিচ্ছি তোমারে, প্রিজম কোণের সীমাস্থ মান হবে এ হবে 2 থিটা সি, এটা হবে। তো এটা করে দেখাবা, এটা প্রমাণ করে দেখাবা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।